ডেঁ পিঁপড়ের মন্তব্য। দেখো দেখো পিঁপড়ে দেখো, খুদে খুদে রাঙা রাঙা সরু সরু সব আনাগোনা করছে। ওরা সব পিঁপড়ে, যাকে সংস্কৃত ভাষায় বলে পিপিলিকা। আমি হচ্ছি ডেঁ, সমুচ্চ ডাঁই বংশসম্ভূত। ওই পিঁপড়েগুলোকে দেখলে আমার অত্যন্ত হাসি আসে। হা হা হা, রকম দেখো, চলছে দেখো, যেন ধুলোর সঙ্গে মিশিয়ে গেছে। আমি যখন দাঁড়াই তখন আমার মাথা আকাশে ঠেকে। সূর্য যদি মিছরির টুকরো হতো, আমার মনে হয় আমি দাঁড়া বাড়িয়ে ভেঙে ভেঙে এনে আমার বাসায় জমিয়ে রাখতে পারতুম। আমি এত বড় একটা খড় এতখানি রাস্তা টেনে এনেছি, আর ওরা দেখো কী করছে। একটা মরা ফড়িং নিয়ে তিনজন মিলে টানাটানি করছে। আমাদের মধ্যে এত ভয়ানক তফাৎ! সত্যি বলছি, আমার দেখতে ভারী মজা লাগে। আমার পা দেখো, আর ওদের পা দেখো। যতদূর চেয়ে দেখি আমার পায়ের আর অন্ত দেখি নে। এত বড় পা, পদমর্যাদা, এর চেয়ে আর কী আশা করা যেতে পারে? কিন্তু পিঁপড়েরা নিজেদের খুদে খুদে পা নিয়েই সম্পূর্ণ সন্তুষ্ট আছে। দেখে আশ্চর্য বোধ হয়। হাজার হোক পিঁপড়ে কিনা, ওরা একে ক্ষুদ্র, তাতে আবার আমি বিস্তর উঁচু থেকে দেখি। ওদের সবটা আমার নজরে আসে না, কিন্তু আমি আমার অতি দীর্ঘ ছপায়ের উপর দাঁড়িয়ে কটাক্ষে দৃক্পাত করে আন্দাজে ওদের আগাগোড়াই বুঝে নিয়েছি। কারণ পিঁপড়ে এত ক্ষুদ্র যে ওদের দেখে ফেলতে অধিকক্ষণ লাগে না। পিঁপড়ে জাতি সম্বন্ধে আমার ডাঁই ভাষায় একটা কেতাব লিখিব এবং বক্তৃতাও দেব। পিঁপড়ে সমাজ সম্বন্ধে আমার বিস্তর অনুমান লব্ধ আছে। ডেঁদের সন্তান স্নেহ আছে, অতএব পিঁপড়েদের তা কখনোই থাকতে পারে না। কারণ তারা পিঁপড়ে, কেবলমাত্র পিঁপড়ে, পিঁপড়ে ব্যতীত আর কিছুই নয়। শোনা যায় পিঁপড়েরা মাটিতে বাসা বানাতে পারে। স্পষ্টই বোধ হচ্ছে তারা ডেঁ জাতির কাছ থেকে স্থপতিবিদ্যা শিক্ষা করছে। কারণ তারা পিঁপড়ে, সামান্য পিঁপড়ে, সংস্কৃত ভাষায় যাকে বলে পিপিলিকা। পিঁপড়েদের দেখে আমার অত্যন্ত মায়া হয়। ওদের উপকার করার প্রবৃত্তি আমার অত্যন্ত বলবতী হয়ে ওঠে। এমনকি আমার ইচ্ছা করে সভ্য ডেঁ সমাজ কিছুদিনের জন্য ছেড়ে দলকে দল ডেঁ ভাতৃবৃন্দকে নিয়ে পিঁপড়েদের বাসার মধ্যে বাস স্থাপন করি এবং পিঁপড়ে সংস্কার কার্যে ব্রতী হই। এতদূর পর্যন্ত ত্যাগ স্বীকার করতে আমি প্রস্তুত আছি। তাদের শর্করকণা গলাধকরণ করে এবং তাদের বিবরের মধ্যে হাত পা ছড়িয়ে কোনো ক্রমে আমরা জীবনযাপন করতে রাজি আছি, যদি এতেও তারা কিছুমাত্র উন্নত হয়। তারা উন্নতি চায় না, তারা নিজের শর্করা নিজে খেতে এবং নিজের বিবরে নিজে বাস করতে চায়। তার কারণ তারা পিঁপড়ে, নিতান্তই পিঁপড়ে। কিন্তু আমরা যখন ডেঁ, তখন আমরা তাদের উন্নতি দেবই এবং তাদের শর্করা আমরা খাবো ও তাদের বিবরে আমরা বাস করব। আমরা এবং আমাদের ভাইপো, ভাগ্নে, ভাইজি ও শ্যালক বৃন্দ। যদি জিজ্ঞাসা করো তাদের শর্করা আমরা কেন খাবো এবং তাদের বিবরে কেন বাস করব, তবে তার প্রধান কারণ এই দেখাতে পারি যে তারা পিঁপড়ে এবং আমরা ডেঁ। দ্বিতীয়, আমরা নিঃস্বার্থভাবে পিঁপড়েদের উন্নতি সাধনে ব্রতী হয়েছি, অতএব আমরা তাদের শর্করা খাবো এবং বিবরেও বাস করব। তৃতীয়, আমাদের প্রিয় ডাঁই ভূমি ত্যাগ করে আসতে হবে। সেই জন্য সেই দুঃখ নিবারণের জন্য শর্করা কিছু অধিক পরিমাণে খাওয়া আবশ্যক। চতুর্থ, বিদেশে বিজাতির মধ্যে বিচরণ করতে হবে। নানা রোগ হতে পারে, তাহলে বোধ করি আমরা বেশি দিন বাঁচব না। হায়, আমাদের কি শোচনীয় অবস্থা! অতএব শর্করা খেতেই হবে এবং বিবরেও যতটা স্থান আছে সমস্ত আমরা এবং আমাদের শ্যালকরা মিলে ভাগাভাগি করে নেব। পিঁপড়েরা যদি আপত্তি করে তবে তাদের বলবো অকৃতজ্ঞ। যদি তারা শর্করা খেতে এবং বিবরে স্থান পেতে চায় তবে ডাঁই ভাষায় তাদের স্পষ্ট বলবো, তোমরা পিঁপড়ে, ক্ষুদ্র, তোমরা পিপিলিকা। এর চেয়ে আর প্রবল যুক্তি কী আছে? তবে পিঁপড়েরা খাবে কি তা জানি নে। হয়তো আহার এবং বাসস্থানের অকুলান হতেও পারে, কিন্তু এটা তাদের ধৈর্য ধরে বিবেচনা করা উচিত যে আমাদের দীর্ঘ পদস্পর্শে ক্রমে তাদের পদবৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। শৃঙ্খলা এবং শান্তির কিছুমাত্র অভাব থাকবে না। তারা ক্রমিক উন্নতি লাভ করুক এবং আমরা ক্রমিক শর্করা খাই, এমনই একটা বন্দোবস্ত থাকলে তবেই শৃঙ্খলা এবং শান্তি রক্ষা হবে। নাহলে তুমুল বিবাদের আটক কি?
মাথায় গুরুভার পড়লে এতই বিবেচনা করে চলতে হয়। শর্করাভাবে এবং অতিরিক্ত শান্তি ও শৃঙ্খলার ভারে যদি পিঁপড়ে জাতি মারা পড়ে, তাহলে আমরা অন্যত্র উন্নতি প্রচার করতে যাব। কারণ আমরা ডেঁ জাতি, উচ্চ পদের প্রভাবে অত্যন্ত উন্নত।